আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিডি ওয়াচ নিবেদিত সংবাদ পরিক্রমা এ সপ্তাহের বাংলাদেশ দেখার জন্য। আমাদের এই সংবাদ পরিক্রমার উদ্দেশ্য চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে একটি অনুসন্ধানী এবং পর্যালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরা। আজ আপনাদের সাথে আছি আমি নিহত সাংবাদিক সাগর সারোয়ার। বাংলাদেশের সাংবাদিকতায় সত্য কথা বলতে পারা এখন প্রায় অসম্ভব। জাতিকে সত্য জানানো সাংবাদিকদের মহান দায়িত্ব হলেও জীবনহানি কিংবা পুলিশি নির্যাতনের আতঙ্কে কেউই তা পারছেন না। আবার অনেকে বেছে নিয়েছেন নির্লজ্জ চাটুকারিতার পথ। এভাবে জীবিত সাংবাদিকদের কাছ থেকে হতাশ হয়েই আজ আমাদের মতো মৃতদেরকে ফিরে আসতে হলো সত্য খবর প্রকাশের জন্য। মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে ঘটে গেছে বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ ঘটনা। এই নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে সন্ধান পাওয়া নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিনকে জামিন দিয়ে 1 ঘন্টা পর তা নাকচ করে দিয়েছে দেশটির মেঘালয় রাজ্যের একটি আদালত। শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় জামাত নেতা মুজাহিদের মানবতা বিরোধী মামলা ন্যায় বিচার হলে পাবেন বেকসুর খালাস। ঢাকায় মাইক্রোবাসে গণধর্ষিত হলো 11 তরুণী, গ্রেপ্তার এ পর্যন্ত 2 জন। এবারে বিস্তারিত। পুরো মে মাস ব্যাপী দেশ জুড়ে আলোচিত ছিল অপহৃত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সন্ধান লাভ সংক্রান্ত খবর। উল্লেখ্য, গত 12 মে মঙ্গলবার সালাউদ্দিনের সঙ্গে টেলিফোনে তার স্ত্রী হাসিনা আহমেদের কথা বলা থেকে এর সূত্রপাত, আর সপ্তাহ শেষে তাকে তোলা হয়েছে ভারতের আদালতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের সন্ধান লাভের পর 17 মে তার সঙ্গে দেখা করতে ভারতে যান সালাউদ্দিন আহমেদের স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদ। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এ নেতা জানান, তাকে 2 মাস আটকে রাখার পর চোখ বন্ধ অবস্থায় মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি জায়গায় ফেলে রাখা হয়। তিনি ইচ্ছে করে ভারতে আসেননি এবং তিনি দেশে ফিরতে চান। এ সময় তাকে চরম শ্বাসকষ্টে ভুগতে দেখা যায়। না, আমি তো চোখ বাঁধা ছিলাম, আমার বাঁধা ছিল, হাত বাঁধা ছিল। একটা লং জার্নি, মনে হয় 12-14 ঘন্টা হবে। 2 ঘন্টা হয়তো ছিল মনে হয়। এইখানে ছিলাম গল্ফ কোর্সের পাশে, আমাকে কিছু লোককে বললাম আমাকে একটু পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাও অথবা পুলিশকে খবর দাও, আমার এই অবস্থা। হ্যাঁ, তখন তারা পুলিশকে কল করলো, আমি গেলাম। তো তাদেরকে আমার হিস্ট্রি বলার পর তারা হয়তো মনে করেছে আমি মেন্টাল। মেঘালয় রাজ্য পুলিশের ভাষ্যমতে একজন অপ্রকৃতস্থ ব্যক্তিকে বাংলাদেশের সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরিচয় দিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগে গ্রেপ্তার করে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাউদ্দিনকে গ্রেপ্তার দেখায় তারা। হাসপাতালে চিকিৎসা শেষে 27 মে আদালতে উপস্থিত করা হলে তাকে 14 দিনের বিচারিক হেফাজতে নেওয়ার আদেশ দেন বিচারক। এরপর তার স্বাস্থ্যের অবনতি ঘটলে 28 মে সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জামিন চেয়ে স্থানীয় জেলা আদালতে আবেদন করলেন স্ত্রী হাসিনা আহমেদ। 29 মে শুনানি শেষে আদালত প্রথমে তার জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানালেও ঘণ্টাখানেক পর তা নাকচ করে দেন। আদালত সূত্র জানায়, বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দিল্লির এনসিবির কাছে করা একটি অনুরোধের প্রেক্ষাপটে এ আদেশ দেওয়া হয়। সালাউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়া ও ভারতে অনুপ্রবেশের বিষয়টি নিয়ে সত্য প্রকাশে বিচলিত হয়ে পড়ে সরকার ও প্রশাসন। ফলে দায়িত্বশীল মন্ত্রী, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং সরকারপন্থী মিডিয়া উল্টো পুরো ঘটনার দায়ভার অসুস্থ সালাউদ্দিন আহমেদের উপরই চাপানোর চেষ্টা করে। এমনকি নৌমন্ত্রী শাহজাহান খান এক বক্তৃতায় সরকার বাহিনী কর্তৃক গ্রেপ্তার হলে সালাউদ্দিন এতদিন বেঁচে থাকতেন না বলে উল্লেখ করেন। প্রভাবশালী মন্ত্রীর এ ধরনের দমভক্তি শুধু বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেই নয়, বরং দেশের সাধারণ মানুষকেও করে তুলেছে চরম নিরাপত্তাহীন। মেহেরুন রুনি, ডেস্ক রিপোর্ট, বিডি ওয়াচ। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানিতে মাত্র 2 কার্যদিবসের যুক্তি উপস্থাপন শেষ করেছে ডিফেন্স পক্ষ। শুনানি শেষে আগামী 16 জুন মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রসিকিউশনের আনা 1, 6 ও 7 নম্বর অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন মুজাহিদের আইনজীবীরা।
তাদের দাবি, বিবাদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের সাক্ষীরা যা বলেছে তা বিশ্বাসযোগ্য নয়, কারণ সাক্ষীরা কেউই প্রত্যক্ষদর্শী নয় এবং তারা সবাই শোনা সাক্ষী। এই সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়া যায় না। এছাড়া ইতিপূর্বে আপিল বিভাগ তাদের দেয়া রায় সুস্পষ্টভাবে সিদ্ধান্তে পৌঁছেছেন যে রাজাকার আলবদর আল শামস গঠন করেছিল পাকিস্তানি মিলিটারি জান্তা। মুজাহিদ পাকিস্তানি আর্মির কোনো সদস্য ছিলেন না এবং সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন না, সেজন্য তার ক্ষেত্রে সিভিল সুপিরিয়র রেসপন্সিবিলিটি তত্ত্বের কোনো প্রযোজ্যতা নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বে আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে যুক্তিতর্কের শুনানি হয়। এ সময় মুজাহিদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, জনাব মুজাহিদের বিরুদ্ধে আনিত 6 নম্বর চার্জে অভিযোগ করা হয় মোহাম্মদপুর ফিজিক্যাল ইনস্টিটিউট বা শারীরিক শিক্ষা কলেজ পাকিস্তানি আর্মিদের একটি টর্চার ক্যাম্প ছিল, যেখানে জনাব মুজাহিদ নিয়মিত এই যাতায়াত এবং পাকিস্তানি সেনা কর্মকর্তার সাথে সলা পরামর্শ করতেন। ওই পরামর্শের আলোকেই 10 ডিসেম্বর 1971 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ ও নিধন চলে। এই অভিযোগটিকে 1 নম্বর অভিযোগের সঙ্গে সংযুক্ত করে ট্রাইব্যুনাল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়। অথচ কথিত ঘটনার ভিকটিম বুদ্ধিজীবী পরিবারের কোনো সদস্য, স্ত্রী বা সন্তান সন্ততি ট্রাইব্যুনালে এসে মুজাহিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রদান করেননি। এই মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী রুস্তম আলী মোল্লা 1971 সালে, যার বয়স ছিল 14 বছর। তার বাবা রহম আলী মোল্লা ওই সময় ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সে এখনও জীবিত আছে, কিন্তু প্রসিকিউটর তাকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করেনি। এরকম অপ্রাপ্তবয়স্ক ও নিম্নমানের কোনো সাক্ষ্য দিয়ে কাউকে অভিযুক্ত করা আদৌ গ্রহণযোগ্য নয়। 7 নম্বর অভিযোগটি ছিল বাগচোরের ঘটনা সংক্রান্ত। এই ঘটনাটি মুজাহিদের বিরুদ্ধে আনিত প্রাথমিক অভিযোগে ছিল না। ট্রাইব্যুনাল 2 এই মামলাটি স্থানান্তরিত হওয়ার পর ডিসচার্জ আবেদনের শুনানি চলাকালে প্রসিকিউশন এই অভিযোগটি উপস্থাপন করলেও তা আমলে নেওয়া হয়নি। অথচ 400 বছরের প্রতিষ্ঠিত ফৌজদারি আইনের বিধি মোতাবেক কোনো অপরাধের ব্যাপারে অভিযোগ প্রথমে আমলে নিতে হয়। পাশাপাশি 10-11 জন সংখ্যালঘু হত্যার মতো এত বড় একটি অভিযোগের কোনো বর্ণনা ফরিদপুরের মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস গ্রন্থে পাওয়া যায়নি। এমনকি প্রসিকিউশন কর্তৃক সরবরাহকৃত বই মুক্তিযুদ্ধে ফরিদপুরের কোথাও এই ঘটনার উল্লেখ নেই। ঘটনার সাক্ষী চিত্তরঞ্জন সাহা ট্রাইব্যুনালে এসে বলেন, সে বাগচোরে তার ভাইয়ের হত্যার ঘটনাটি সম্পর্কে তার বৌদির কাছ থেকে শুনেছে। এমনকি এই বৌদিকেও আদালতে সাক্ষী হিসেবে হাজির করা হয়নি। এছাড়া সাক্ষী শক্তি সাহা ট্রাইব্যুনালে স্বীকার করেন, তিনি বাংলাদেশে সুদীর্ঘকাল অবস্থানকালে তার বাবার হত্যার ব্যাপারে কোনো থানায় বা আদালতে কোনো অভিযোগও দায়ের করেননি। যুক্তিগুলো পর্যালোচনা করলে আপিলে জামাত নেতার মৃত্যুদণ্ড বহাল থাকার কোনো সম্ভাবনাই থাকে না। আপিল নিয়ে পক্ষে বিপক্ষে যেসব যুক্তিতর্ক হয়েছে তা বিশ্লেষণ করলে জনাব মুজাহিদ বেকসুর খালাস পাবেন, এমনটাই ধারণা করছেন তার আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট অনেকে। তাদের মতে এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের যুক্তিগুলো ছিল অত্যন্ত ক্ষীণ ও দুর্বল। মেহেরুন রুনি, বিডি ওয়াচ, ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় এক তরুণীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে চলন্ত গাড়িতে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, 21 মে বৃহস্পতিবার রাতে ঢাকার কুড়িল বিশ্ব রোড এলাকায় চলন্ত এক মাইক্রোবাসে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে তারা অভিযোগ পেয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘটনার শিকার এই তরুণী একটি শপিং মলে দোকান কর্মচারী হিসেবে কাজ করতেন। রাতে কর্মস্থল থেকে বেরিয়ে রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় একটি মাইক্রোবাস সেখানে এসে তাকে তুলে নিয়ে যায়। গাড়িতে মোট 5 জন যুবক ছিল। এরা সবাই তাকে দল বেঁধে ধর্ষণ করে। এই অভিযোগে ঘটনার পরদিন শুক্রবার ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে ঢাকার ভাটারা থানায় একটি মামলা করা হয়। এ প্রেক্ষিতে 1 সপ্তাহ অভিযানের পর গাড়িচালক সহ 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে উপস্থিত করা হলে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত 14 এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানে ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রত্যক্ষ মদদে কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানি করা হলেও প্রশাসন এ ব্যাপারে বিন্দুমাত্র পদক্ষেপ নেয়নি। এমনকি পুলিশের আইজি ঘটনাটিকে ছেলেদের দুষ্টুমি বলে উপহাস করে দোষীদের শাস্তির দাবিতে করা মিছিলে হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছেন। আর প্রশাসনের এ ধরনের আচরণেই বেড়ে চলেছে ধর্ষণের মতো একের পর এক বড় অপরাধ। মেহেরুন রুনি, ডেস্ক রিপোর্ট, বিডি ওয়াচ। বিডি ওয়াচ সংবাদ পরিক্রমার আজকের আয়োজন এটুকুই। আগামী সংবাদ পরিক্রমা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সাগর সারোয়ার। আল্লাহ হাফিজ।